أشهد أن لا إله إلا الله. রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সংকটে নারীত্ব। এই সিরিজে আলোচনার বিষয় আধুনিক জীবনের নারী, নারীত্ব, নারীবাদ এবং এ নিয়ে যা কিছু সৃষ্ট সংকট। আগেকার নারীরা কেমন ছিল, এখন কেমন আছে এবং কোন পথে নারীদের কল্যাণ, সেসব নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। ফেমিনিজম সিরিজের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা জানব ইনশাআল্লাহ একটি বহুল আলোচিত এবং অনেকের কাছে বহুল বিতর্কিত একটি বিষয় নিয়ে। যদিও এই বিষয়টি নিয়ে কোনো বিতর্ক থাকার কথা নয়, অন্ততপক্ষে মানব ইতিহাসের বিগত 60 বা 70 বছর বাদ দিলে এই বিষয়টি নিয়ে কোনো বিতর্কই ছিল না। মাতৃত্ব নাকি ক্যারিয়ার, ক্যারিয়ার নাকি মাতৃত্ব, এই দুইয়ের মাঝে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? আবার অনেকেই মনে করেন এই দুইটার মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে হবে কেন? এই দুইটার মধ্যে দ্বন্দ্ব লাগানোর কি আদৌ কোনো দরকার আছে? দুটাই কি সমানতালে চলতে পারে না? আবার এর বাইরে আছেন তৃতীয় আরেক দল, তাদের এক পক্ষ সন্তুষ্টচিত্তে সংসারী নারী হওয়াকেই বেছে নিয়েছেন, স্বামী সন্তান নিয়ে পুরোদস্তুর গৃহিণী জীবন কাটাচ্ছেন। আবার অন্য দল ক্যারিয়ার গঠন করাকেই জীবনের চূড়ান্ত লক্ষ্য হিসেবে বেছে নিয়েছেন। এমনকি তাদের অনেককে এটাও বলতে শোনা যায়, তারা বলেন, আমি বাবা কখনো বিয়ে করব না, কখনো মা হব না, এটাই আমার সিদ্ধান্ত, এটাই আমার চয়েস। যেই পরিস্থিতিতে আমরা এই অডিও সিরিজ শুনছি, বর্তমানে বিশ্বব্যাপী মডার্নিজম এবং ফেমিনিজমের উত্থানের এই যুগে প্রত্যেক নারী, হোক তিনি উচ্চশিক্ষিত কিংবা স্বল্প শিক্ষিত, হোক তিনি বিত্তশালী কিংবা খেটে খাওয়া মানুষ, প্রত্যেক নারী জীবনের একটি পর্যায়ে এসে এই দুইটি বিষয়ের মধ্যে টানাপোড়েনের শিকার হন। ক্যারিয়ার নাকি মাতৃত্ব, মাতৃত্ব নাকি ক্যারিয়ার, এই প্রশ্নের সামনে প্রত্যেক নারীকেই দাঁড়াতে হয়, বলা ভালো দাঁড় করানো হয়। উল্লেখ্য, ক্যারিয়ার গঠন করা বলতে এই সিরিজে আমরা এমন কাজকে বোঝাচ্ছি, অর্থাৎ ঘরের বাইরে কাজ করে টাকা পয়সা রোজগার করা হয়, এই ধরনের কাজকে বোঝানো হচ্ছে। এই অর্থে ক্যারিয়ার গঠন করাকে শুধুমাত্র টাকা পয়সা রোজগার করা নয়, বরং নিজের আইডেন্টিটি বা আত্মপরিচয় বলেও অনেকে মনে করেন। তারা ধারণা করেন ঘরের বাইরে কাজ করে টাকা পয়সা রোজগার করা হয়, যদি এই ধরনের কাজে কোনো নারী যুক্ত না থেকে পুরোটা সময় সংসারের কাজে লাগান, অর্থাৎ তিনি যদি গৃহিণী বা সংসারী নারী হন, তাহলে তার নাকি কোনো আত্মপরিচয় নেই। এটাকেই নাকি বলে গৃহিণীর ক্লান্তি, দ্য প্রবলেম দ্যাট হ্যাজ নো নেম, বেটি ফ্রিডেনের সেই উক্তি। সুতরাং নানা ধরনের প্রেশার আছে, সামাজিক চাপ আছে, এসবের ফলশ্রুতিতে বাধ্য হয়ে বিত্তশালী কিংবা সচ্ছল, অভাব নেই, ধনী এমন নারীরাও সংসার দেখার বদলে কথিত ক্যারিয়ারের পেছনে ছুটতে থাকেন। এ তো গেল ধনী নারীদের কথা। এর বাইরে যারা দরিদ্র নারী, দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতেই যারা হিমশিম খান, তারা তো বাধ্য কাজ করতে, নারী পুরুষ নির্বিশেষে মাথার ঘাম পায়ে ফেলে তারা পরিশ্রম করতে থাকেন। এটা হচ্ছে আধুনিক দাসত্ব। প্রচলিত অর্থে এই সব খেটে খাওয়া নারীদের কাজটা হয়তো আরামদায়ক অফিসে বসে করা সেই ডেস্ক জব, সেই ধরনের নারীর মতো কোনো ক্যারিয়ার নয়। তবুও যে টানাপোড়েনের কথা আমরা বলছিলাম, ক্যারিয়ার নাকি মাতৃত্ব, মাতৃত্ব নাকি ক্যারিয়ার, এই প্রশ্নের সামনে তাকেও দাঁড়াতে হয়। সুতরাং মাতৃত্ব বনাম ক্যারিয়ার, এই টানাপোড়েন এক অনিবার্য বাস্তবতা। আজকের এই পর্বটি এমনভাবে প্রস্তুত করা হয়েছে যেন আপনি এই টানাপোড়েন থেকে বের হতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন ইনশাআল্লাহ। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে একটি ছোট্ট দায়মুক্তি বা ডিসক্লেইমার দিয়ে দিচ্ছি। অনেকে হয়তো ভাবতে পারেন সব নারী তো আর মা হবেন না। ব্যতিক্রম সব জায়গাতেই থাকে, আর ব্যতিক্রম কখনো উদাহরণ নয়। কোনো নারী যদি কোনো সমস্যার কারণে মা হতে না পারেন, সেটা ভিন্ন বিষয়, ভিন্ন আলাপ। কিন্তু এর বাইরে যদি কেউ স্বেচ্ছায় বা স্থায়ী জন্মবিরতিকরণের মাধ্যমে সিদ্ধান্ত নেন যে তিনি কখনো সন্তান নেবেন না, সেটা আরেকটি বিষয়, ইসলামে যার অনুমতি নেই। এই বিষয়ে আলোচনা সামনের দিকে আসছে ইনশাআল্লাহ।
আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি কয়েকটি বাস্তব ঘটনা দিয়ে আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি। একজন মা যখন কর্মজীবী বা চাকরিজীবী নারী হন, তখন তাকে কী ধরনের সমস্যায় পড়তে হয়, তাকে কিংবা তার সন্তানকে অথবা তার স্বামীকে কিংবা বৃহত্তর অর্থে তার পরিবারকে কি স্ট্রাগলের মধ্য দিয়ে যেতে হয়। এখন আমরা যে গল্পগুলো বা বাস্তব ঘটনাগুলো উল্লেখ করতে যাচ্ছি, এগুলো খুবই পরিচিত ঘটনা, আমাদের আশেপাশে প্রায় প্রতিটি কর্মজীবী নারীর ঘরের গল্প। তবুও প্রাইভেসি রক্ষার্থে আমরা যেখান থেকে ঘটনাগুলোকে গ্রহণ করেছি সেখানে চরিত্রগুলোর নাম বদল করে ছদ্মনাম ব্যবহার করা হচ্ছে এবং একটি অনলাইন নিউজ পোর্টাল থেকে এই ঘটনাগুলো উল্লেখ করা হচ্ছে। প্রথম ঘটনা, জনৈক মা বলছেন, আমি একজন কর্মজীবী মা, 2 বছর 3 মাস বয়সী সন্তানকে বাসায় রেখে আসি তার নানা নানির কাছে। তাদের জিম্মায় আমার মেয়েকে রেখে আমি রোজ অফিসে আসি। আমার বন্ধু, সহকর্মী বা কলিগ তারা বলেন আমি নাকি ভীষণ ভাগ্যবান, কারণ বাচ্চাকে কাজের মেয়ের কাছে অর্থাৎ গৃহকর্মী, গৃহ সহকারী বা ডে কেয়ার সেন্টারে রেখে আসতে হচ্ছে না, আর আমি নিশ্চিন্তে অফিস করতে পারছি। নিশ্চিন্তে, এটা একটা জটিল শব্দ মনে হলো আমার কাছে। আপনি যেটাকে নিশ্চিন্ত পরিস্থিতি বলছেন সেটা আমার কাছে তেমন নাও হতে পারে, কিংবা আপাত দৃষ্টিতে আমাকে দেখে নিশ্চিন্ত মনে হলেও মনের ভেতরে কি ঝড় বয়ে যাচ্ছে সেটা একমাত্র আমিই বলতে পারি। সেই কর্মজীবী নারী বলছেন, আমার বাবা মা দুজনেরই বয়স হয়েছে। হাড় ক্ষয়, ডায়াবেটিক, উচ্চ রক্তচাপ, আর্থ্রাইটিস সহ নানা রকম শারীরিক জটিলতায় ভুগছেন তারা। এরপরেও কোনো উপায় না থাকার কারণে তারা আমার চঞ্চল বাচ্চাকে দেখাশোনা করছেন। আর যারা সন্তান পালনের এই প্রসেসের মধ্য দিয়ে গেছেন তারা প্রত্যেকেই জানেন ছোট বাচ্চা দেখা কতটা কষ্ট এবং ক্লান্তিকর কাজ। একটি ছোট্ট শিশুকে সবসময় দেখে রাখা, চোখে চোখে রাখা, তাকে গোসল করিয়ে দেওয়া, খাওয়ানো, ঘুম পাড়ানো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এগুলো নিঃসন্দেহে সার্বক্ষণিক ব্যস্ততার কাজ, কষ্টের কাজ। সেই কাজগুলোই আমার বয়স্ক বাবা মা করে যাচ্ছেন শুধুমাত্র আমাকে ঝামেলামুক্তভাবে চাকরি করতে দেবেন বলে। তাই বলতে পারেন আপাত দৃষ্টিতে আমি হয়তো নিশ্চিন্ত, কিন্তু আসলেই কি তাই? আমি বাবা মায়ের বড় সন্তান, তাদের প্রতি আমার কিছু দায়িত্ব আছে, অথচ তাদের সেবা তো করতে পারছিই না, বরং তাদের উপরে চাপিয়ে দিয়েছি আমার নিজের সন্তানকে বড় করার ভার। বাবা মা অসুস্থ, ঠিকমতো হাঁটতে পারেন না, রাতে ঘুম হয় না, অথচ সেই শরীর নিয়েই তাদেরকে সারাটা দিন ছুটতে হয় আমার মেয়েটার পেছনে। ওর দুষ্টুমির সঙ্গে ওরা পেরে ওঠেন না। গোটা বাড়ি হেঁটে ভাত খাওয়ানো, ডায়াপার পরিষ্কার করিয়ে দেওয়া, গোসলের সময় ছোটাছুটি করতে থাকা, আর বাচ্চাটাকে ধরে বেঁধে শরীর ডলে ডলে পরিষ্কার করিয়ে দেওয়া, সর্দি কাশিতে তাকে রীতিমতো যুদ্ধ করে ওষুধ খাওয়ানোর কাজটাও করতে হয় তাদেরকে। আমি নিজের অক্ষমতার কারণে কেবল হাত কামড়াই আর আপনাদের কথা মতো নিশ্চিন্তে অফিস করি। মা অসুস্থ হলেও সহজে ছুটি নেই না, তখন নিজের মনকে প্রবোধ দিয়ে বলি, বাবা অর্থাৎ বাচ্চার নানা তো আছেন, নানা নানি মিলে দুজনে সামলে নেবেন। আমি বরং ছুটিটা বাঁচিয়ে রাখি, মেয়ে অসুস্থ হলে তখন নেওয়া যাবে ভেবে। মাঝে মাঝে নিজেকে স্বার্থপর মনে হয়, কিন্তু ওই যে একে তো কর্মজীবী, তার উপরে আবার মা, এ কারণে শ্যাম রাখি নাকি কুল রাখি সেটা ভাবতে ভাবতেই আমার দিন কেটে যায়। অফিসে এসেও বারবার ফোন করি, ঘুম থেকে উঠল কিনা, ঠিকমতো খেলো কিনা, পানির পটটা হাতের কাছে আছে কিনা, ইত্যাদি নানা রকমের চিন্তা। সেই কর্মজীবী নারী বলছেন, পুরো বিষয়টা আমার ভেতরে যে কী পরিমাণ অপরাধ বোধের জন্ম দেয় সেটা সম্ভবত কাউকে বলে বোঝানো সম্ভব না। নিজের মনের সঙ্গে যুদ্ধ করতে করতে রীতিমতো ক্লান্ত বিধ্বস্ত আমি। শুধু আমি নই, বেশিরভাগ কর্মজীবী মা তারা এই ধরনের কোনো না কোনো অপরাধ বোধে ভোগেন। কেউ হয়তো বাচ্চাকে সময় দিতে পারছেন না বলে সেই বাচ্চা শক্ত খাবার খাওয়ার অভ্যাস করতে পারছে না। কেউ হয়তো ছোট বাচ্চাকে পটি ট্রেনিং করাতে পারছেন না। কেউ হয়তো ঘুমের রুটিন ঠিক করাতে পারছেন না। আবার কেউ হয়তো বাচ্চার যথাযথ পুষ্টি নিশ্চিত করতে পারছেন না। দ্বিতীয় গল্প, কর্মজীবী মা, তিনি বলছেন, দুপুর 2টা বাজলেই আমার মাথা ঘুরতে শুরু করে, কাজে মনোযোগ থাকে না। ছদ্মনাম সুমি একটি বেসরকারি টেলিভিশনে সংবাদ প্রতিবেদক হিসেবে কাজ করেন। তিনিও একজন কর্মজীবী মা। সম্প্রতি তার স্বামীর পোস্টিং হয়েছে ঢাকার বাইরে, ফলে নিজের অফিস, সন্তানকে ডে কেয়ারে আনা নেওয়া করা,
হোমওয়ার্ক করতে সাহায্য করা, সব কিছু সামলাতে হচ্ছে একা। সুমি তার একমাত্র সন্তানকে ডে কেয়ারে দিয়ে আসেন ভোরে, এরপর সন্ধ্যা 6টায় ছুটি। কিন্তু এখন চলছে রমজান মাস, ফলে ছুটি হচ্ছে বিকাল 4টায়। সকাল সকাল ছেলেকে ডে কেয়ারে দিয়ে এসে এরপরে সুমি অফিসে যান। অফিসের কাজ শেষ করে এরপর ছুটি মেলে। প্রতিদিন প্রচুর কাজের চাপ থাকে। ওদিকে সমান তালে চলে ঘড়ি দেখা। সুমি বলেন, 2টা বাজলে আমার মাথা ঘুরতে শুরু করে। কখন কাজ শেষ করব, কখন অফিস থেকে বের হব, আর কখন এই ঢাকা শহরের অসহ্য জ্যাম ঠেলে ডে কেয়ারে পৌঁছে ছেলেকে নিয়ে আসব। এই যে মানসিক চাপ, এটা অবশ্যই প্রভাব ফেলছে তার কাজের উপর। এত সব কষ্টের দিন একদিন হয়তো শেষ হবে, এই আশা বুকে বেঁধেই তিনি পথ চলছেন। তৃতীয় কর্মজীবী মায়ের গল্প। তিনি বলছেন, মাঝে মাঝে ভাবি চাকরিটা ছেড়ে দেব। ছদ্মনাম সাদিয়া তাসনিম একজন ব্যাংক কর্মকর্তা। তার একমাত্র মেয়ে পৃথিবীতে এসেছিল প্রিম্যাচিওর বেবি হিসেবে, ফলে ছোট্ট শিশুটির আরও একটু বেশি যত্ন আত্তি অবশ্যই দরকার ছিল। এখন সেই মেয়ে বড় হয়েছে, 5 বছর বয়স হয়েছে। কিন্তু সাদিয়া সবসময় অপরাধ বোধে ভোগেন আর ভাবেন মা হিসেবে একমাত্র মেয়েটার ঠিকমতো যত্ন নিতে পারেননি, আর একটু বেশি সময় দিতে পারেননি। সাদিয়া বলেন, ছোটবেলা থেকেই মেয়েটা বড় হয়েছে নানি, খালা কিংবা দাদা দাদির কাছে। এটা ঠিক যে আমার মেয়েকে কখনো গৃহকর্মী বা ডে কেয়ার সেন্টারে দিতে হয়নি, আবার এটাও ঠিক নানি, খালা কিংবা দাদা দাদির মধ্যে কে কখন এসে থাকবেন সেই হিসাবও মেলাতে হয়েছে। বিশেষ করে যখন দেখা যেত কোনো দরকারে সাদিয়ার মা কিংবা শাশুড়ি দুজনকেই গ্রামের বাড়িতে যেতে হচ্ছে, সেই সময়টা ছিল সবচেয়ে কঠিন। সাদিয়া বলেন, তখন যে কি অসহায় লাগতো। এমনও হয়েছে যে আমি ওই ছোট্ট মেয়েকে নিয়েই অফিস করেছি, আর সবসময় তো ছুটিও নেওয়া যায় না। কখনো ও অসুস্থ হয়ে গেলে আমি আর ওর বাবা পালা করে ছুটি নিয়ে বাসায় থেকেছি, কখনো বা কোনো আত্মীয়ের বাসায় রেখে এসেছি। কিন্তু সেটা করেও শান্তি পায় না, কাজে মন বসে না। কারণ আমার তো মেয়ে শিশু, সেও বড় হচ্ছে। অপরিচিত একটা পরিবেশে ওকে 1 ঘন্টার জন্য রেখে এসে আমি কিছুতেই শান্তি পাই না। মাঝে মাঝে ভাবি চাকরিটা ছেড়ে দেব, আবার ভাবি কিন্তু সেটাও বা কতটুকু যৌক্তিক হবে। সাদিয়া বলছেন, এই যে তার নিজের প্রয়োজনে মা বাবা কিংবা শ্বশুর শাশুড়িকে বাধ্য হয়ে ঢাকায় থাকতে হচ্ছে, এই বিষয়টাও তাকে ভীষণ পোড়ায়, অপরাধ বোধে আক্রান্ত করে। তিনি বলেন, সবারই তো নিজের বাড়িতে থাকতে ভালো লাগে, গ্রামের বাড়িগুলো খোলামেলা হয়, অনেকের সাথে দেখা হয়। কিন্তু এই যে আমার জন্য তাদেরকে এই বয়সে এসে শহরের বন্দি জীবনে থাকতে হচ্ছে, এটা ভাবলে খুবই অপরাধী লাগে নিজেকে। যেটুকু সময় মেয়ের কাছে থাকেন সেটুকু সময় তার সমস্ত আবদার পূরণের চেষ্টা করেন। এটা জানিয়ে সাদিয়া বলেন, এই যেমন ধরুন সকালে হয়তো তার আপেলের জুস খাওয়ার ইচ্ছা হলো, দিলাম বানিয়ে, 2-1 চুমুক পান করে সে রেখে দিল। তবুও এই যে করে দিতে পারলাম, এটাই আমার শান্তি। ওকে তো প্রিম্যাচিওর বেবি হিসেবে আরও বেশি যত্ন করার দরকার ছিল, চাকরির জন্য সেটা করতে পারিনি। এসব ভাবলে খুবই খারাপ লাগে, বুকের মধ্যে একটা অজানা বোঝা ভার চেপে বসে। চতুর্থ গল্প। গল্পের শিরোনাম, ছোট্ট শিশু বলছে, মা তোমাকে ছাড়া থাকতে থাকতে আমার অভ্যাস হয়ে গেছে। ছদ্মনাম অনামিকা রায়। তিনি চাকরি করেন একটি বেসরকারি টেলিভিশনে। একমাত্র মেয়ে অদিতি থাকে নানা নানির কাছে, সেই সুদূর দিনাজপুরে। অনামিকা এবং তার স্বামী ছুটি পেলেই দিনাজপুর ছুটে যান, কিন্তু ছুটি তেমন মেলে না। কাজেই মেয়ের সাথে দেখা হওয়ার যে ব্যবধান, সময়ের যে দূরত্ব, সেটা শুধু বেড়েই যাচ্ছে। তবুও যখনই সুযোগ পান মেয়েকে নিয়ে বেড়াতে যান আর ওকে একটু কোয়ালিটি টাইম দেওয়ার চেষ্টা করেন। একমাত্র মেয়েকে এত দূরে রেখে আসলেন কেন? এই প্রশ্নের জবাবে অনামিকা যেন খুলে বসলেন বিশাল এক গল্পের ঝাঁপি। তিনি বলতে লাগলেন, জন্মের পর প্রথম 4 বছর তো ও আমাদের সাথে ঢাকাতেই ছিল। ওর ঠাকুমা মানে দাদু ওকে দেখাশোনা করতেন। একদিন এক দুর্ঘটনায় দাদু আহত হলেন। চলাফেরায় অসুবিধা হচ্ছে দেখে তিনি গ্রামে চলে যান। এরপর নতুন বিপদ শুরু হলো অনামিকার পরিবারে। তার ছোট্ট মেয়ে অদিতি, সে থাকবে কোথায়? তাকে দেখে রাখবে কে? মেয়েকে দেখে রাখার জন্য বাসায় কাজের মেয়ে মানে গৃহকর্মী রাখা হলো, কিন্তু প্রতিদিনই ঘটতে লাগলো কোনো না কোনো দুর্ঘটনা। অনামিকা বলেন, একদিন অফিস থেকে ফিরে বাসার কেয়ারটেকারের কাছে জানতে পারলাম
মেয়েটা ফ্ল্যাটের ভেতরে আটকা পড়েছিল। পরে অনেক কষ্টে কেয়ারটেকার মিস্ত্রি ডাকিয়ে ছিটকিনি কেটে মেয়েকে উদ্ধার করলেন। আরেকদিন বাড়ি ফিরে দেখি মেয়েটার চোখ আর মুখের একপাশে ফুলে গেছে, কালচে দাগ পড়ে গেছে। এরপর শুনলাম অন্ধকারে খেলতে গিয়ে টুলের সাথে বাড়ি লেগে এই দশা হয়েছে ওর। প্রায়ই মেয়েটার অসুস্থতা লেগেই থাকতো, ডায়রিয়া, পেট খারাপ এগুলো লেগেই থাকতো। অথচ আমি নিজ হাতে খাবার রান্না করে যাই। একদিন সময়ের আগেই বাড়ি ফিরে এলাম, এসে দেখি কাজের মেয়েটা আমার মেয়েকে খাওয়াচ্ছে। মেয়ের মুখ থেকে যে খাবারগুলো মাটিতে পড়ে যাচ্ছে সেটা ও মাটি থেকে তুলে ওভাবেই খাইয়ে দিচ্ছে। এসব দেখে সেদিন আর ঠিক থাকতে পারিনি। অনামিকা ও তার স্বামী দুজনেই সারাদিন বাড়ির বাইরে থাকেন, চাকরি করেন। চাকরিও ছাড়তে পারছেন না, আবার এদিকে মেয়েরও যত্ন নেওয়া হচ্ছে না। তাই দুজনে মিলে সিদ্ধান্ত নিলেন মেয়েকে পাঠিয়ে দেওয়া হবে নানু বাড়িতে। সেখানে নানা নানি আর খালার মাঝে বড় হবে মেয়েটা। কিন্তু মায়ের মন, মেয়েকে এত দূরে রেখে এসে মায়ের মন কি ভালো থাকে? অনামিকা বলেন, মেয়েকে অত দূরে পাঠিয়ে অনেক কষ্টে দিন কাটিয়েছি আমি। কোনো সামাজিকতা করতাম না, কোনো গ্যাদারিংয়ে যেতাম না, উৎসবেও যেতাম না, সাজসজ্জা করতাম না, বরং কোথাও গেলে সবসময় কুঁকড়ে থাকতাম, অস্বস্তি লাগতো। আমরা দুজনেই মন খারাপ করে থাকতাম। আমার স্বামী কিছুটা কঠিন আবরণে নিজেকে জড়িয়ে রাখলেও প্রতিদিন রাতে আমি চোখের পানিতে আমার বালিশ ভেজাতাম। আরও দুঃখের কথা হচ্ছে, দিন দিন আমার মেয়ের সাথে দূরত্ব বাড়তে লাগলো। মেয়েকে দেখতে দিনাজপুর গেলে সে দূরেই থাকতো, আমার কাছে অর্থাৎ মায়ের কাছে আসতেই চাইতো না। যেন আমি একজন অচেনা মানুষ, অচেনা মানুষের মতো আচরণ করতো আমার সাথে, অথবা আমি যেন কোনো মেহমান। এভাবেই বড় হয়ে গেল মেয়েটা। এখন ও বলে, মা তোমাকে ছাড়া থাকতে থাকতে আমার অভ্যাস হয়ে গেছে। কর্মজীবী মা অনামিকা বলেন, সেই দিনগুলো এখন চলে গেছে। মেয়ে কিছুটা বড় হয়েছে, স্কুলে যায়, স্কুল থেকে বাড়ি ফিরে এসে কোচিং, বাসার টিচার, নানা রকম বিষয় নিয়ে অনেক ব্যস্ত। সারাদিনে হয়তো একবার সময় পেলে আমার সাথে ভিডিও কলে কিছুক্ষণ কথা বলে। এছাড়া ওর একটা ছোট ভাগ্নে আছে, ওকে নিয়েও অনেক সময় কাটায়। আমাদেরকে মিস করার মতো সময় ওর নেই। এভাবেই কথাগুলো বলে গেলেন একজন ব্যস্ত কর্মজীবী মা অনামিকা রায়। কিন্তু কোথায় যেন একটা চাপা দুঃখ আর দীর্ঘশ্বাস। মায়ের মন কোথায় যেন হাহাকার করে উঠল। অনামিকা বলেন, এখন আমি আগের থেকে অনেক দুশ্চিন্তামুক্ত, এটা হয়তো ঠিক, কিন্তু মায়ের মনের যে কষ্ট সেটা তো আর কাউকে বলে বোঝাতে পারবো না। সেই কষ্টটা শুধুই আমার। আজকের পর্বের পঞ্চম গল্প। গল্পের শিরোনাম, সিসি ক্যামেরায় দেখলাম কাজের মেয়ে আমাদের ছোট্ট বাবুকে মারধর করছে। স্বামী স্ত্রী দুজনেই চাকরি করেন, ছোট্ট শিশুকে রেখে যান বাসায়। বাবা মা উচ্চশিক্ষিত হলেও সন্তানকে বড় হতে হচ্ছে কাজের মেয়ের হাতে। এদিকে সন্তানের যত্ন ঠিকমতো হচ্ছে কিনা সেটা দেখে রাখার উপায় কি? বাবা মা দুজনে মিলে একটা বুদ্ধি করলেন, একটা ব্যবস্থা ঠিক করলেন। অফিসে বসেও সিসি ক্যামেরা দিয়ে বাসার সব কিছু তারা দেখবেন। যেই ভাবনা সেই কাজ। ওদিকে গৃহকর্মী বা কাজের মহিলা এই তথ্য জানত না। বাবা মা অফিসে গেলেন, ক্যামেরা চালু হলো এবং ক্যামেরায় যে দৃশ্য দেখা গেল সেটা দেখে তারা আঁতকে উঠলেন। ছোট্ট শিশুর কোনো রকমের যত্ন না নিয়ে কাজের মহিলা নিজের মতোই সময় কাটাচ্ছে, এমনকি অনেক সময় শিশুর খাবারটাও সে নিজেই খেয়ে ফেলছে। সারাক্ষণ টিভি চলছে, নাচ গান হচ্ছে, সিনেমা চলছে, আর রিমোট হাতে নিয়ে গৃহকর্মী মহিলা সেগুলো দেখতে ব্যস্ত। শিশু খাবারের জন্য কান্নাকাটি করলে তাকে মারধর করা হচ্ছে, কারণ শিশুর কান্না না থামলে টিভি দেখায় ব্যাঘাত ঘটছে। তাই সে বিরক্ত হয়ে শিশুর কান্না থামানোর জন্য তাকে অনবরত চড় থাপ্পড় এমনকি লাথি মেরে চরমভাবে নির্যাতন করতে লাগল। এই দৃশ্য দেখে সেই দুর্ভাগা বাবা মা দ্রুত অফিস থেকে বাসায় ছুটে এলেন, সেই শিশুটিকে রক্ষা করলেন সেই গৃহকর্মীর হাত থেকে। এই ধরনের গল্পগুলো কম বেশি আমাদের সবারই জানা। কাজেই গল্পের সংখ্যা আর বাড়ানোর প্রয়োজন আছে বলে আমরা মনে করছি না। বাবা মার আদর যত্ন এবং ভালোবাসা ছাড়াই বড় হচ্ছে এই প্রজন্মের শিশুরা। ক্ষতিগ্রস্ত হচ্ছে শারীরিক, মানসিক উভয় দিক থেকেই। শৈশবের এই স্নেহ ভালোবাসা বঞ্চিত শিশুরা বড় হয়ে অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া দূরে থাকুক, মুহূর্তের মধ্যে নিষ্ঠুর আচরণ করতে বিন্দুমাত্র দ্বিধা করছে না। এমনকি স্কুলের সহপাঠী ও বন্ধুদের সাথেও বুলি করছে, সহজে মেলামেশা করতে পারছে না, তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়াঝাটি করছে, মারামারি করছে।
আবার এদের মধ্যে আরেকটি অংশ কিশোর বয়সে জড়িয়ে পড়ছে কিশোর গ্যাং তৈরিতে। শিক্ষক, মুরব্বী কিংবা বড়রা কেউ তাদেরকে শাসন করবে এটা তারা মোটেও সহ্য করতে পারে না। এমনকি শিক্ষককে পেটানোর মতো ঘটনাও ঘটছে বিভিন্ন স্থানে। এই পর্বে আমরা এতক্ষণ পর্যন্ত যে কয়েকটি কেস স্টাডি বা বাস্তব ঘটনা জানলাম, সেখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কর্মজীবী মায়েদের মনে জেগে ওঠা অপরাধবোধ। সমস্ত চাকরিজীবী মায়েদের আলোচনার মধ্যে, আক্ষেপের মধ্যে একটা কমন টপিক থাকে এবং সেটা হচ্ছে গিল্ট ফিলিং বা অপরাধবোধ। বিভিন্ন পত্রিকায় কিংবা লেখালেখিতে অথবা সাক্ষাৎকারে কর্মজীবী মায়েরা যেসব স্ট্রাগলের কথা বলেন তার মধ্যে প্রধান টপিক হচ্ছে বাচ্চাকে যথেষ্ট সময় দিতে না পারা। আর এই কারণে তারা প্রচুর অপরাধবোধে ভোগেন। এক একজন এক একভাবে এই অপরাধবোধ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেন। কখনো বাচ্চাকে নানা ধরনের খেলনা বা গিফট কিনে দিয়ে, অথবা কখনো কোনো রেস্টুরেন্টে খেতে নিয়ে যান। আবার অনেক মা অন্যের উপরে দায় চাপিয়ে নিজেকে মুক্ত ভাবার চেষ্টা করেন। যেমন অনেক সময় পত্রিকাগুলোতে এই শিরোনামে লেখা ছাপা হয় যে চাকরিজীবী মা, তিনি কেন অপরাধী হবেন। এই যে অপরাধবোধ, এই বিষয়টা আসলে কি? এটা আসলে খুবই সহজ একটা কনসেপ্ট। যদি আপনি জানেন যে আপনি কোথাও ভুল করছেন, তাহলে আপনার মনের সিগনালে, মনের রাডারে, বিবেকের ক্যানভাসে সেটা অবশ্যই ধরা পড়বে। আপনি বুঝতে পারবেন আপনি ভুল করেছেন। খারাপ লাগবে সেই পরিস্থিতির সংশোধন না হওয়া পর্যন্ত। মাতৃত্বের ব্যাপারে এসে দুই ধরনের গিল্ট ফিলিং দেখা যায়। প্রথমত, এমন গিল্ট ফিলিং যেটার কোনো ব্যাখ্যা প্রয়োজন হয় না, সরাসরি আপনি বুঝতে পারবেন আপনি কোথাও ভুল করেছেন। আর দ্বিতীয়টা হচ্ছে, ভুলটা কোথায় হচ্ছে সেটা আপনার জানা নেই, কিন্তু আপনার মধ্যে ঠিকই অস্বস্তি কাজ করতে থাকে। সাবেক ফেমিনিস্ট জুডি শিকাগো, তিনি একবার একটি কলেজের অনুষ্ঠানে ভাষণ দিতে গেলেন এবং কোনো ধরনের রাগ ঢাক না রেখে সরাসরি বললেন, ইফ ইউ চুজ টু রেজ চিলড্রেন, ইউর ক্যারিয়ার্স উইল সাফার, অ্যান্ড ইফ ইউ চুজ ক্যারিয়ার্স, ইউর কিডস উইল সাফার, অ্যান্ড সো উইল ইউ ফর্ম দ্য গিল্ট অ্যান্ড কম্প্রোমাইজেস ইউ উইল বি ফোর্সড টু মেক। অর্থাৎ যদি আপনি সিদ্ধান্ত নেন সন্তানকে বড় করার জন্য সময় দিবেন, তাহলে আপনার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হবে। আর যদি সিদ্ধান্ত নেন ক্যারিয়ারের পেছনে সময় দেবেন, তাহলে আপনার বাচ্চারা সাফার করবে। চাকরিজীবী মায়েদের এই অপরাধবোধ একটি অনিবার্য বাস্তবতা। মায়েদেরকে সংসার সামলাতে হয়, সন্তানকে দেখতে হয়। এর সাথে যদি তাদের উপরে টাকা পয়সা কামাই করার দায়িত্বটাও চাপিয়ে দেওয়া হয়, নিঃসন্দেহে এটা অতিরিক্ত বোঝা। এটা তারাও বোঝেন, কারণ প্রত্যেকেরই কিছু না কিছু সময় বিশ্রামের প্রয়োজন হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে একটি পরিসংখ্যান মতে একজন মা কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা সময় বাসায় কাজ করেন। আর যেসব নারী কর্মজীবী মা, অর্থাৎ যারা ঘরের বাইরে কাজ করেন, তাদেরকেও বাড়ি ফিরে আসার পর কমপক্ষে 3 ঘন্টা সময় কাজ করতে হয়। কাজেই তাদের জন্য বিশ্রাম খুবই দরকারি। কিন্তু একজন কর্মজীবী মা যখন জীবনের ছোট থেকে ছোট বিষয়েও একটু নিজের মতো করে সময় কাটানোর চেষ্টা করেন, একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করেন, তখনই তাকে পেছন থেকে তাড়া করে সেই অপরাধবোধ। সবসময় মনে হতে থাকে, সারাদিন আমার বাচ্চারা আমাকে দেখেনি, তাদেরকে আমি কোনো সময় দিতে পারিনি, আর বাড়ি ফিরে আসার পর আমি কিনা এইটুকু সময় নিজের জন্যই বের করলাম। এই ভাবনা সবসময় তাকে তাড়া করতে থাকে, ফলে তার মধ্যে বাড়তে থাকে হতাশা এবং অস্বস্তি। এর বাইরে সবচেয়ে বেশি অপরাধবোধ জমা হয় প্রতিদিন ভোরে যখন সন্তানকে কান্নাকাটিরত অবস্থায় বাসায় রেখে তাকে অফিসের উদ্দেশ্যে রওনা দিতে হয়, অথবা সেই শিশুকে রেখে আসতে হয় কোনো কেয়ার সেন্টারে। যদিও বা বাংলাদেশের প্রেক্ষাপটে ডে কেয়ার সেন্টার এখনও ততটা প্রচলিত হয়নি, কাজেই অনেকেই ছোট বাচ্চাকে রেখে আসেন বাসায় বয়স্ক কোনো আত্মীয়ের কাছে অথবা গৃহকর্মীর কাছে। সুসান ক্যামেন্টি ওয়ার্ক অ্যান্ড ফ্যামিলি বইটিতে লিখেছেন, একবার আমি একটি প্যারেন্টিং ম্যাগাজিনের পৃষ্ঠা উল্টাচ্ছিলাম। ওয়ার্ক অ্যান্ড ফ্যামিলি সেকশনের কিছু লেখা দেখলাম, সেখানে বোল্ড করে বড় হরফে লেখা কিভাবে কর্মজীবী মায়েরা তাদের সন্তানের সাথে সময় কাটাবেন। সেখানে লেখা আছে, বাড়ি ফিরে আসার পর আপনি ঘড়িতে একটা টাইমার দিবেন, 15 মিনিটের টাইমার। এরপর বাচ্চাটাকে কোলে তুলে নেবেন, দুজনে মিলে একটা গল্পের বই পড়তে থাকবেন, অথবা বাচ্চা সারাদিন কি করেছে, কেমন কেটেছে তার দিনটা, সেগুলোই শুনতে থাকবেন। এভাবে যখন ঘড়িতে অ্যালার্ম বেজে উঠবে 15 মিনিট শেষ, ব্যাস সেখান থেকে উঠে যাবেন। বাচ্চাকে আর সময় দেওয়ার দরকার নেই। আপনার কাছ থেকে যতটুকু সময় মানে অ্যাটাচমেন্ট ওর দরকার ছিল, সেটা নাকি সে পেয়ে গেছে। এখন আপনি গিয়ে রাতের খাবার রেডি করতে পারেন। এতটুকু পড়ার পর সুসান ক্যামেন্টি তিনি আফসোস করে বললেন, হায়, এটাই বোধহয় 21 শতকের মাতৃত্ব। সুতরাং এই গল্পগুলোর একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ছোট সন্তানকে কোথায় রেখে অফিসে যাবেন কর্মজীবী মা।
এই প্রজন্মের মেয়েরা হয়তো নানি দাদির অ্যাডভান্টেজ নিতে পারছেন, কারণ গত প্রজন্মের মায়েরা তাদের অধিকাংশই ছিলেন গৃহিণী নারী। তাদের বিয়ে হয়েছে ২০ বছর বয়সের দিকে। এখন তারা নানি দাদি হয়েছেন আর নাতি নাতনিদেরকে দেখে রাখছেন, কারণ তাদের মেয়ে কর্মজীবী নারী। কিন্তু পরের প্রজন্মে এই সুযোগটা আর থাকবে না, কারণ এখন আপনি যদি একজন কর্মজীবী নারী হন, আপনি আপনার নিজের সন্তানকেই দেখতে পারছেন না, আবার নাতি নাতনি তাদেরকে সময় দিবেন কিভাবে, তাদেরকে দেখবেন কিভাবে? কারণ বর্তমানে একজন কর্মজীবী নারী যে বয়সে বিয়ে করছে, ৩০ কিংবা ৩৫ বছর বয়সে, সেই একই বয়সে যদি আপনার নিজের মেয়েও বিয়ে করে, তাহলে নানি কিংবা দাদি হওয়ার জন্য আপনাকে কমপক্ষে ৬০ কিংবা ৬৫ বছর অথবা ৭০ বছর হায়াত পেতে হবে। প্রথমত, এত দীর্ঘ হায়াত পাবেন কিনা তার কোনো নিশ্চয়তা নেই। এছাড়া সেই বৃদ্ধ বয়সে নাতি নাতনি তাদেরকে দেখে রাখার মতো, সার্বক্ষণিক তাদেরকে দেখাশোনা করার মতো যেই কাজ, সেটা খুবই পরিশ্রমের, প্রায় অসম্ভবের কাছাকাছি। সুতরাং নানি দাদি বাচ্চা দেখে রাখছে, এই অপশন এখনও কারো কারোর জন্য অ্যাভেলেবল থাকলেও সামনের প্রজন্মের মেয়েদের জন্য এটা হয়তো নাও থাকতে পারে। এছাড়া সবাই তো আর বাবা মার একমাত্র সন্তান নয়। যেই সব নানি দাদির একাধিক ছেলে মেয়ে আছে, তারা চাইলেও একই সাথে সব ছেলে মেয়ের বাসায় গিয়ে সব নাতি নাতনিকে সমানভাবে সময় দিতে পারবেন না, এটা অসম্ভব। এদিকে বাসাবাড়িতে যেসব গৃহকর্মী কিংবা সেবা দানকারী নারী যারা অন্যের বাড়িতে গিয়ে তাদের সন্তান সংসার দেখাশোনা করেন, তাদের নিজেদেরও জীবন আছে, তাদের নিজেদেরও সন্তান এবং সংসার আছে। তারা সামান্য রোজগারের জন্য অন্যের বাড়িতে গিয়ে কাজ করছেন, কিন্তু তাদের নিজেদের ঘরেই সন্তানগুলো থাকে একেবারে অরক্ষিত। শহর এলাকায় বস্তি ঘরে মা বাবার অনুপস্থিতিতে শিশু ধর্ষণ কিংবা অপহরণের ঘটনাগুলো নিয়মিতই ঘটছে। আর ছেলে সন্তান তাদেরকে তদারকি না করার কারণে তারা জড়িয়ে পড়ছে মাদক, সন্ত্রাস কিংবা কিশোর গ্যাংয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে। ২০১৬ সালে পরিচালিত চাইল্ড ওয়েলবিইং সার্ভে এবং MICS-এর তথ্যে দেখা যাচ্ছে, বাংলাদেশের শহর অঞ্চলে বস্তিগুলোতে শিশুদের শারীরিক এবং মানসিক অবস্থা ধীরে ধীরে গ্রামের শিশুদের থেকে খারাপের দিকে যাচ্ছে। এর পেছনে একটি বড় কারণ হচ্ছে শিশুদের থেকে মায়েরা দীর্ঘ সময় দূরে থাকতে বাধ্য হচ্ছেন। একজন মা যখন কাজের জন্য শিশু সন্তান থেকে দূরে থাকেন, তখন সেই শিশুটি ঠিকমতো খাচ্ছে কিনা এই খেয়াল তিনি রাখতে পারেন না। আবার কাজে গেলেও সেখানে মনোযোগ দিতে পারেন না, কারণ সবসময় তিনি সেই শিশুটির কথাই ভাবতে থাকেন। এরপর সারাদিন ব্যস্ততার পরে রাতে যখন বাড়ি ফিরে আসেন, সারাদিনের ক্লান্তি তাকে ঘিরে ধরে। ইচ্ছে করলেও তখন আর ছোট সন্তানকে দেখাশোনা করা কিংবা তাকে সময় দেওয়া সম্ভব হয় না। এইসব ঘটনার ফলাফল হচ্ছে মায়েরা ধীরে ধীরে সন্তানদের থেকে দূরে সরে যাচ্ছেন। একজন মমতাময়ী মা, একটি ঘর, একটি সংসার, এই শব্দগুলো শুনলেই আমাদের চোখের সামনে একটি সাধারণ ছবি ভেসে উঠত। একটি সুন্দর সকাল হচ্ছে, মা সবাইকে ডেকে তুলছেন, সবার জন্য খাবার প্রস্তুত করে দিচ্ছেন, মমতার এক বন্ধনে জড়ানো সব কিছু। কিন্তু এখন মানুষের জীবনটা এমন একটি পর্যায়ে চলে গেছে, সকাল বলে আর কিছু নেই। এমন অনেক বাচ্চা আছে, তারা জানে না কিভাবে ভোর হয়, কিভাবে সূর্য ওঠে। তারা কখনো সূর্য ওঠা দেখেনি, এমনকি তাদের কারো কারো বয়স হয়তো ৪ কিংবা ৫ বছর হয়ে গেছে। তারা গভীর রাতে ঘুমায় এবং অনেক বেলা করে ঘুম থেকে উঠে। মা তাদেরকে সকালে ঘুম থেকে ডেকে তুলবে, তাদের জন্য নাস্তা বানাবে, দুপুরের খাবার রান্না করবে, বিকালে ছেলে মেয়ের সাথে ঘুরতে বের হবে কিংবা তাদেরকে নিয়ে খেলাধুলা করাবে, এরপর সন্ধ্যায় তাদেরকে নিয়ে পড়তে বসবে। এই দৃশ্যগুলো তাদের কাছে একেবারে অপরিচিত, যেন রূপকথার এক আশ্চর্য নগরী। সব কিছুই আছে, কিন্তু মা নেই। শিশুরা সব বিষণ্ণ। বিকেলবেলায় ঘরগুলোতে এক রাশ বিষণ্ণতা। মায়েরা সব কোথায় গেল? মা নেই। পশ্চিমের দেশগুলোতে অনেক বাচ্চা আছে, স্কুলের পরে তারা বাড়ি ফিরে আসে, কিন্তু বাড়িতে মা থাকে না। তারা কর্মজীবী মায়ের সন্তান, বাসায় ফিরছে গলায় চাবি ঝুলিয়ে। ইংরেজিতে তাদেরকে বলা হয় ল্যাচকি কিড বা ল্যাচকি চাইল্ড। এই ধরনের গলায় চাবি ঝুলানো বাচ্চারা নিজের বাড়িতে নিঃসঙ্গ বসে থাকার বদলে প্রতিবেশী বন্ধুর বাড়িতে গিয়ে খেলাধুলা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, যদি বন্ধুর বাড়িতে বন্ধুর মা থাকে। ব্রেন্ডা হান্টার, তিনি এই বিষয়ে একটি বই লিখেছেন। বইটির শিরোনাম হোয়ার হ্যাভ অল দ্য মাদার্স গন, মায়েরা সব কোথায় গেল। তিনি নিজের অভিজ্ঞতা বর্ণনা করে লিখেছেন, বাইরের আবহাওয়া যতই সুন্দর হোক, যতই রৌদ্রোজ্জ্বল হোক না কেন, ঘরে যদি মা না থাকে, সেই ঘরটা একেবারে অন্ধকার, শীতল আর নিঃসঙ্গ। আমি যখন বাড়ি ফিরে আসতাম, তখন সবসময় খাটের তলায় আগে উকি মেরে দেখতাম, আলমারিটা খুলে দেখতাম যে সেখানে কোনো চোর লুকিয়ে আছে কিনা। সুতরাং এই হচ্ছে কম বেশি সামগ্রিক পরিস্থিতি। কর্মজীবী মায়েদের মনে যে সকল অশান্তি কাজ করে,
তার একটি তালিকা চলুন প্রস্তুত করা যাক। এইরকম বিষয়গুলো নিয়ে রচিত একটি বই হচ্ছে মাদারহুড উইদাউট গিল্ট। উল্লেখ্য, অমুসলিমদের লেখা এই বইগুলো পুরোটাই ইসলামের সঙ্গে প্রাসঙ্গিক হয় না। কৃতজ্ঞতা স্বীকারের স্বার্থে আমরা সেই সব বইয়ের রেফারেন্স উল্লেখ করছি মাত্র। তবে সচেতন পাঠকের কাছে এতটুকু সতর্কতা অবশ্যই কাম্য যে সেই সব বইয়ের সব বক্তব্য ইসলামের সাথে নাও মিলতে পারে, সেটা জেনে সেই বইগুলো তারা দেখতে পারেন। মাদারহুড উইদাউট গিল্ট বইটিতে লেখিকা আলোচনা করেছেন যে কর্মজীবী নারীদের মনে যে সকল অশান্তি কাজ করে তার মধ্যে প্রধান অশান্তি বা অস্বস্তিগুলো কী কী। 1 নম্বর, একজন মা বলছেন, আমি আমার বাচ্চাদেরকে খুবই ভালোবাসি, চাকরিও ভালোবাসি, কিন্তু বাচ্চাদেরকে রেখে যে কাজে যেতে হয় এটা ভাবলে, এটা চিন্তা করলে এত খারাপ লাগে কেন। আরেকজন বলছেন, আমার চাকরিটা খুবই চ্যালেঞ্জিং, ব্যস্ততার কারণে বাচ্চাদেরকে সময় দিতে পারি না, ওদের স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে যেতে পারি না, বাচ্চাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময়ে আমি থাকতে পারি না, এই অপরাধ বোধ থেকে মুক্তির উপায় কী। আরেকজন জানতে চেয়েছেন, কাজের কারণে আমাকে প্রচুর জার্নি করতে হয়, ব্যাপারটা আমার কাছে খারাপ লাগে না, ভালোই লাগে। এদিকে বাচ্চাদের দেখাশোনা করার জন্য বিভিন্ন ব্যবস্থা আছে, কিন্তু পরিবার থেকে আমাকে এই যে দূরে থাকতে হয়, এতে আমার খারাপ লাগে, এর কারণ কি। আরেকজন জানতে চেয়েছেন, প্রতিদিন সকালে কাজে যাওয়ার সময় বাচ্চাটা আমার পিছু ছাড়তে চায় না, প্রচুর কান্নাকাটি করে, এই সময়ে আমার কি করা উচিত। এদিকে অফিসে এসেও আমি কাজে মনোযোগ দিতে পারি না, সবসময় বাচ্চাটার কথা মনে পড়তে থাকে, এই চিন্তা দূর করার উপায় কী। আরেকজন লিখেছেন, আমি বাড়ির বাইরে ফুল টাইম কাজ করি, বাড়ি ফিরে আসার পর খুবই ক্লান্ত থাকি, বাচ্চাদেরকে সময় দেওয়ার মতো ধৈর্য আর থাকে না। এই অবস্থায় একই সাথে আমি কিভাবে একজন আদর্শ কর্মজীবী নারী হব, আবার কিভাবে একজন মমতাময়ী মা হব। কোয়ালিটি টাইম বলে কি আদৌ কিছু আছে। আরেকজন লিখেছেন, বাচ্চারা যখন ছোট ছিল তখন আমি শুধু সংসার দেখেছি, বাসায় থেকেছি, এখন ওরা বড় হয়ে দুজনেই স্কুলে যাচ্ছে, আমিও ফুল টাইম কাজে যোগ দিয়েছি, কিন্তু আমি বাসায় না থাকলে বাসার সবার উপরে বিভিন্ন রকমের কাজের যে প্রেশার পড়ে, এটার সমাধান কি। আরেকজন লিখেছেন, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে আরও একটু সাম্য, আরও একটু ভারসাম্য, আর একটু ইকুয়ালিটি, আর একটু ব্যালেন্স প্রতিষ্ঠার জন্য এই যে মেয়েদেরকে ঘরের বাইরে গিয়ে কাজ করে টাকা পয়সা কামাই করতে হচ্ছে, এটা কি সঠিক সিদ্ধান্ত। আরেকজন লিখেছেন, স্বামীকে কিভাবে বোঝাবো যে মেয়েরা ঘরের বাইরে কাজ করতে গেলেই সে খারাপ মা কিংবা খারাপ স্ত্রী হয় না, ঘরের বাইরে কাজ করেও আদর্শ স্ত্রী ও আদর্শ মা হওয়া সম্ভব। এদিকে যেসব মায়েরা ঘরে থাকছেন তাদের মধ্যেও নানা বিষয় নিয়ে রয়েছে সন্দেহ কিংবা অস্বস্তি। এমনই কয়েকটি কনফিউশনের মধ্যে রয়েছে। একজন লিখেছেন, আমি একজন সংসারী নারী, বাসায় থাকি, কিন্তু আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কেউই এটাকে সাপোর্ট করতে চায় না, এই সিদ্ধান্তকে কেউই বুঝতে চায় না। ওরা বলে, এত পড়ালেখা করে ঘরে বসে থাকবে। এই কথাগুলো শুনে আমার খারাপ লাগে কেন, আমার কি করা উচিত। আরেকজন ঘরে থাকা মা, তিনি লিখেছেন, এত পড়ালেখা করে আমি যদি শুধুমাত্র সংসারই দেখব, তাহলে এই পড়ালেখাটা কি নষ্ট হলো না। আরেকজন লিখেছেন, বাড়িতে থাকতে বাচ্চাদের সাথে সময় কাটাতে আমার খুবই ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে মনে প্রশ্ন জাগে, এই যে আমি বাসায় থাকছি, বাইরে গিয়ে কোনো কাজ করছি না, এটা কি আমার বাচ্চাদের জন্য একটি ভালো দৃষ্টান্ত, ভালো উদাহরণ হচ্ছে। আবার আরেকজন লিখেছেন, ঘরে থাকতে আমার ভালোই লাগে, কিন্তু যখন দেখি আমার চাকরিজীবী বান্ধবীরা তারা পরিবারে অর্থনৈতিকভাবে অবদান রাখছে, সংসারে আয় রোজগারে অবদান রাখছে, আবার বৃহত্তর অর্থে দেশের অর্থনীতিতেও তারা অবদান রাখছে, আমি তো সেটা করতে পারছি না, এই জন্য কি আমার খারাপ লাগা উচিত নয়। আরেকজন মা লিখেছেন, ঘরে থাকার কারণে আমি পরিচয় সংকটে ভুগছি, যখন থেকে গৃহিণী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি আইডেন্টিটি ক্রাইসিস বা পরিচয় সংকটে ভুগছি। আমি কে, আমি কি করি, এই প্রশ্নের কোনো জবাব খুঁজে পাই না, যেন আমি ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলছি। নিজের পরিচয় ফিরে পাওয়ার উপায় কি। আরেকজন লিখেছেন, আমি নিজেকে একজন দারুণ মা মনে করি, আমি মনে করি গৃহিণী হওয়াটাই আমার জন্য সঠিক সিদ্ধান্ত, কিন্তু মাঝে মাঝে খুবই ক্লান্ত লাগে, একঘেয়েমি লাগে, কি করা উচিত। তিনি লিখেছেন, যখন চাকরি করতাম বিভিন্ন কাজে দারুণ পজিটিভ ফিডব্যাক পাওয়া যেত, বাহবা পাওয়া যেত, কিন্তু ঘরের কাজ, গৃহিণী সংসারী নারী হওয়ার পর ঘরের কাজের জন্য কেউ প্রশংসা করে না, আমার কি এটা মিস করা উচিত। আরেকজন জানতে চেয়েছেন, সারাদিন কাজ করি, বাচ্চাদেরকে দেখে শুনে রাখি, স্বামীর খেদমত করি, সংসারের প্রতিটা বিষয় খেয়াল রাখি, কিন্তু ভেবে ভেবে হয়রান হয়ে যাই যে আসলেই কি এত কষ্টের কোনো মূল্য আছে। কিভাবে বুঝব যে আমার এই কষ্টের, এই পরিশ্রমের আসলেই প্রতিফল আছে। এই হচ্ছে দুই পক্ষের
মায়েদের কনফিউশনের সার কথা বা মূল পয়েন্টগুলো। ঘরে থাকা মায়েরা হয়তো ঘরে থাকছেন, সন্তান সংসার দেখাশোনা করছেন, কিন্তু তাদের মধ্যেও সন্দেহ যে তাদের এই সিদ্ধান্তটা আসলে সঠিক কিনা। বন্ধু, প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজন যখন তাদেরকে চাপ দেয়, খোঁটা দিয়ে কথা বলে, তখন ঠিকই তাদের মনের মধ্যে খারাপ লাগে। এই সামাজিক চাপ, এই পিয়ার প্রেশার কীভাবে হ্যান্ডেল করতে হবে তারা জানেন না। তাদের কেউ হয়তো ভুগছেন পরিচয় সংকটে বা মনে করছেন যে তিনি পরিচয় সংকটে ভুগছেন, আবার অনেকে জানেন না তাদের এই কাজের কোনো অর্থনৈতিক মূল্য আছে কিনা। প্রাথমিকভাবে পরিবার এবং বৃহত্তর অর্থে দেশ ও জাতির জন্য তারা কোনো অর্থনৈতিক অবদান রাখতে পারছেন কিনা। ঘরের কাজ একঘেয়েমি, কী করা উচিত? অফিসের কাজের মতো প্রশংসা তো এখানে পাওয়া যাচ্ছে না। আবার ওদিকে যারা কর্মজীবী মা, তাদের মনে যে সকল কনফিউশন, সেগুলো সার কথা হচ্ছে, প্রথম পয়েন্ট, অপরাধ বোধ। প্রচুর পরিমাণে গিল্ট ফিলিং কাজ করে তাদের মধ্যে। আবার তাদের কেউ কেউ মনে করেন বিভিন্ন বিকল্প ব্যবস্থার মাধ্যমে মাতৃত্বের বিকল্প সম্ভব। যেমন তাদেরকে বলতে শোনা যায়, মা কেন সন্তানের কথা ভেবে চাকরি ছাড়বে, বাবা চাকরি ছাড়লেই পারে। তারা মনে করেন মায়ের বিকল্প হতে পারে গৃহকর্মী, নানি দাদি, বাচ্চার বাবা অথবা খালা কিংবা কোনো নিকটাত্মীয়, অথবা ডে কেয়ার সেন্টার, কিংবা যদি সমবয়সী বাচ্চারা একসাথে থাকে সেটাও নাকি মায়ের বিকল্প। তারা কেউ কেউ মনে করেন বাচ্চাদেরকে এত দেখাশোনা করার দরকার নেই, এত সময় দেওয়ার দরকার নেই, কিছুক্ষণ কোয়ালিটি টাইম দিলেই যথেষ্ট। আবার তাদের অনেকে এভাবেও নিজের মনকে প্রবোধ দেন। তারা বলেন, বাচ্চাদের জন্যই তো আমি এত কষ্ট করছি, তাদের ভালোর জন্যই তো সংসারে কিছু বাড়তি আয় রোজগারের ব্যবস্থা করছি, দেশ জাতির জন্য অর্থনৈতিক অবদান রাখছি। বাচ্চারা এই বিষয়গুলো এখন না বুঝলেও একদিন বড় হয়ে ঠিকই আমাকে ধন্যবাদ দিবে। আবার কর্মজীবী মায়েদের আরেকটি অংশ আছেন যারা মনে করেন সংসারে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে পাওয়ার ব্যালেন্স থাকার জন্য ছেলেরা যেন মেয়েদেরকে দুর্বল মনে না করে, যেন পেয়ে না বসে, সেজন্য সামাজিক অর্থনৈতিক শক্তি অর্জনের জন্য তাদের কাজ করা উচিত। যেমন অনেকেই বলে থাকেন, কামাই থাকলে নাকি জামাই লাগে না। এই যে পয়েন্টগুলো, এই যে দ্বন্দ্ব, এর সমাধান কি? সেকুলার সাইকোলজিস্টদের মতে এই সমাধানটা তারা যিনি সমস্যার সমাধান খুঁজছেন তার হাতেই ছেড়ে দেন। তারা একটি ডাবল স্ট্যান্ডার্ড বা উভমুখী সমাধান আবিষ্কার করেছেন। দুই পক্ষ যা শুনে খুশি হবে সেই সমাধানই তাদেরকে বাতলে দেন। তাদের অনেককে বলতে শোনা যায়, খুব শক্ত করে আগে নিজের মনটাকে সামলে নাও। যে সিদ্ধান্ত ক্যারিয়ারের ব্যাপারে নেবে সেই ব্যাপারে যেন আর পিছুটা না আসে। নিজের ভালো থাকার চাবি নাকি নিজের কাছে আগলে রাখতে হয়। বাড়িতে ফিরে অথবা সকালে ঘরের বাইরে বেরিয়ে যদি বুঝতে পারো নিজে ভালো আছো, কাছের 4-5টা মানুষকে ভালো রাখতে পেরেছো, তাহলে এটাই নাকি তোমার জন্য সঠিক সিদ্ধান্ত। কিন্তু এভাবে সমাধান আসে না। বাস্তবতা কি সেটা আমরা কম বেশি উল্লেখ করেছি। মাতৃত্ব এবং ক্যারিয়ার, এই দুটি বিষয়ের মধ্যে এই যে টানাপোড়েনের মাঝে মেয়েদেরকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, সেটার সমাধান কি? এই বিষয়ের আলোচনায় একেবারে গোড়া থেকে শুরু করা যাক। মাতৃত্ব, এই বিষয়টি সম্পর্কে বর্তমান সমাজে এবং বিশ্বব্যাপী যে নেগেটিভ বা নেতিবাচক ধারণা রয়েছে, সেটা কিভাবে সৃষ্টি হলো এবং এর ইম্প্যাক্ট বা প্রভাব কী ধরনের, সেই বিষয়টা প্রথমে জেনে নেওয়া দরকার। একটি মেয়ে একদিনে মা হয় না। একজন মেয়ে যখন বিয়ে করলো তখন সে কারো স্ত্রী হয়ে গেল। এরপর প্রাকৃতিকভাবে যখন সে সন্তান জন্ম দিল তখন মা হলো। কিন্তু আদর্শ স্ত্রী বা আদর্শ মা হওয়া এত সহজ বিষয় নয়। এটি জীবনভর সাধনার বিষয়। ব্যাপক যত্ন, পরিচর্যা এবং ছোটবেলা থেকে পারিবারিক ও সামাজিক শিক্ষার মাধ্যমে এগুলো অর্জন করতে হয়। কিন্তু মেয়েরা এগুলো শিখবে কোথায়, কিভাবে শিখবে? বরং সবখানেই তো চলছে উল্টো প্রচারণা। কোনো মেয়েকে যদি প্রশ্ন করা হয়, যদি জানতে চাওয়া হয় বড় হয়ে তুমি কি হতে চাও, এই প্রশ্নের উত্তরে হয়তো আপনি কাউকেই বলতে শুনবেন না, বড় হয়ে আমি একজন আদর্শ স্ত্রী হতে চাই বা আদর্শ মা হতে চাই। বরং হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মেয়ে যারা স্কুল কলেজে পড়াশোনা করছে, তাদের চিন্তা হচ্ছে ক্যারিয়ার গঠন করা। বড় হয়ে তুমি কি হতে চাও? তোমার জীবনের লক্ষ্য কি? স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েদেরকে এই প্রশ্ন করলে তারা হয়তো জবাবে নির্দিষ্ট কিছু পেশার নাম বলবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, কর্পোরেট কিংবা সরকারি কোনো জবের নাম বলতে পারে। সবার চিন্তা ক্যারিয়ার গঠন করা। সেই ক্যারিয়ার গঠন করতে গিয়ে যদি পর্দা করা না যায়, যদি ফ্রি মিক্সিংয়ের মতো বিষয়গুলোতে জড়িয়ে পড়তে হয়, মাহারাম গায়রে মাহারাম এই সমস্ত বিষয়গুলোর যদি কোনো পরোয়াই না করতে হয়, তাহলে সেখানে একজন নারীবাদী আর একজন মুসলিম মেয়ের মধ্যে কী পার্থক্য রইল? ইসলামের দৃষ্টিতে একজন নারীর জীবনের প্রাথমিক দায়িত্বটা কি? অর্থনৈতিক দায়িত্ব বা টাকা পয়সায় কামাই করা মেয়েদের উপরে ইসলাম চাপিয়ে দেয়নি।
ইসলাম অনুসারে কোনো মেয়ে বাধ্য নয় নিজের জন্য রোজগার করতে, বরং তাদের অধিকার হচ্ছে তাদের উপরে দায়িত্বশীল পুরুষ অভিভাবকরা তাদের জন্য টাকা পয়সা রোজগার করবেন এবং তাদের সম্পূর্ণ ভরণ পোষণের ব্যবস্থা করবেন। কিন্তু এখনকার সময়ে একদিকে মেয়েদের জীবনের মূল লক্ষ্য হচ্ছে ছেলেরা যেভাবে টাকা পয়সা কামাই করছে আমাদেরকেও সেভাবে টাকা পয়সা কামাই করতে হবে, ক্যারিয়ার গঠন করতে হবে। আবার ওদিকে সেই সব মেয়ের উপরে যারা দায়িত্বশীল পুরুষ, ইসলামী শরীয়ত যাদেরকে অভিভাবকত্ব দিয়েছে, পিতা, ভাই কিংবা স্বামী, তাদের মধ্যেও কোনো গায়রত নেই, ঘৃণা নেই, তারাও সেই সব মেয়েদের উপরে কোনো দায়িত্ব নিতে চান না, অভিভাবকের ভূমিকা পালন করতে চান না। ফলে দুই দিক থেকে চাপের শিকার হয়ে আদর্শ স্ত্রী কিংবা আদর্শ মা হওয়ার লক্ষ্য মেয়েদের সামনে নেই। এটাকে লক্ষ্য হিসেবে নির্ধারণ করা দূরে থাকুক, কখনো মনেও তারা চিন্তা করেন না। বরং 90% স্কুল কলেজ পড়ুয়া মেয়েরা মনে করছেন পড়ালেখা শেষ না করে কিছুতেই সংসার জীবনে প্রবেশ করা যাবে না, বিয়ে করা যাবে না। একইভাবে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়ে মনে করছে চাকরিতে না ঢুকে কিছুতেই বিয়ে করা যাবে না। এভাবে বিয়ে এবং মাতৃত্ব এই বিষয়গুলোকে দিন দিন আরও গুরুত্বহীন এবং তুচ্ছ করে উপস্থাপন করা হচ্ছে, আরও পেছনে ঠেলে দেওয়া হচ্ছে, যেন এটা মেয়েদের জীবনের কোনো গুরুত্বপূর্ণ অংশই নয়। এভাবে সময় কাটতে থাকে, বয়স বাড়তে থাকে, একসময় 30 বছর বয়স পেরিয়ে যায়। 30 পেরিয়ে যাওয়ার পর অধিকাংশ মেয়েরা হঠাৎ করে আবিষ্কার করেন যে ক্যারিয়ার আমার জীবনের মূল লক্ষ্য হতে পারে না। পত্রিকা কিংবা টিভির বিজ্ঞাপনে যেমন দেখায় ক্যারিয়ার তোমার জীবনের লক্ষ্য, ক্যারিয়ার তোমাকে ফুলফিলিং জীবন দেবে, স্বাধীন, স্বনির্ভর, স্ট্রং, ইন্ডিপেন্ডেন্ট উইমেন হবে তুমি, ক্যারিয়ার আসলে তেমনটা নয়। ততদিনে যা হবার তা হয়ে যায়। 30 পেরিয়ে যাওয়ার পর অলরেডি সে ক্যারিয়ারের ফাঁদে বন্দী, এখন চাইলেও সেখান থেকে সহজে বের হতে পারবে না। ওদিকে নারীবাদ এতদিন বলে এসেছে সংসার নাকি মেয়েদের জন্য ফাঁদ, সন্তান নাকি মেয়েদের জন্য শেকল, অথচ ক্যারিয়ারের পেছনে ছুটতে গিয়ে যেসব মেয়ের বয়স 30 পার হয়ে যায় তারা আবিষ্কার করে, তারা বুঝতে পারে এই ক্যারিয়ারই তাদেরকে বন্দী করে ফেলেছে। এই ক্যারিয়ারের পেছনে টাকা পয়সা কামাই করা, ডিগ্রি অর্জন করা, এগুলোর পেছনে ছুটতে গিয়ে জীবনের সবচেয়ে সুন্দর সময়টা তারা পার করে দিয়েছে। একটি মেয়ের যখন ফার্টিলিটি পিকে থাকে সেই সময়টা তারা কাটিয়ে দিয়েছে অবিবাহিত হিসেবে। এদিকে বায়োলজিক্যাল ক্লক, সময়ের ঘড়ি চলতে থাকে টিকটিক করে, সে জানিয়ে দিতে থাকে তোমার সামনে মা হওয়ার জন্য আর খুব বেশি সময় বাকি নেই। এই সময়ে এসে মেয়েরা ডেসপারেট হয়ে যায় মা হওয়ার জন্য। এরপর 40 পেরিয়ে যাওয়া মহিলারা যারা মা হওয়ার সুযোগ হাতছাড়া করেছে তারা বুঝতে পারে কিভাবে তারা নারীবাদী প্রচারণার ফাঁদে বন্দী হয়েছে। এখন বাকি জীবনটা তাদেরকে কাটাতে হবে আফসোস করে, পারিবারিক জীবন ছাড়া, সন্তান ছাড়া, শীতল নিঃসঙ্গ জীবন তাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। তখন কম বেশি তাদের সবারই বুঝে আসে পরিবার, সংসার, সন্তান এটা কখনো মেয়েদের জন্য ফাঁদ নয়, বরং ক্যারিয়ারের পেছনে ছুটে পরিবার গঠন করতে না পারা, সন্তান নিতে না পারা, এটাই হচ্ছে মেয়েদের জন্য ফাঁদ, এটাই হচ্ছে মেয়েদের জন্য বন্দিত্ব। এ কারণেই 30 পেরিয়ে যাওয়া কিংবা 40 পেরিয়ে যাওয়া মহিলাদের কাছে নারীবাদ বিক্রি করা খুব সহজ কাজ নয়। হয়তোবা এর কোনো দরকারও নেই, কারণ অলরেডি তারা নারীবাদী ক্যারিয়ারের প্রচারণার যে ফাঁদ সেই ফাঁদে তারা বন্দী হয়ে গেছে, এখন চাইলেও সেখান থেকে বের হতে পারবে না। বয়স্ক নারীরা নারীবাদের নাম শুনলেই ক্ষেপে ওঠে, কিন্তু স্কুল কলেজ পড়ুয়া মেয়েদের কাছে খুব সহজেই বিক্রি করা যায় নারীবাদী এজেন্ডা। কাজেই এই বয়সের মেয়েদের উচিত হাতে সময় থাকতেই ক্যারিয়ার নামক সোনার হরিণের বাস্তবতা কী সেটা ভালোমতো বুঝে নেওয়া। এজন্যই তাদের জন্য আজকের পর্বটি খুবই গুরুত্বপূর্ণ। এই সকল বিষয় নিয়ে খুবই বিস্তারিতভাবে আমরা এই পর্বে আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। নারীবাদীরা যেই সব বিষয় নিয়ে সবচেয়ে বেশি আপসেট হয়, বিরক্ত হয়, রাগান্বিত হয় তার মধ্যে একটি হচ্ছে কোনো মা যদি তার সন্তানদেরকে নিয়ে খুশি থাকে, ব্যস্ত থাকে। এই দৃশ্য নারীবাদীদের কাছে খুবই বিরক্তিকর। নারীবাদীরা আপনাকে জোর করে বিশ্বাস করাতে চাইবে মা হয়ে আপনি কিছুতেই সুখী হতে পারবেন না, আপনাকে অবশ্যই অসুখী হতে হবে। এর কারণ হচ্ছে নারীবাদীরা যেই ধরনের সমাজ কাঠামো গঠন করতে চায় কিংবা সমাজে যেসব পরিবর্তন আনতে চায় তার মধ্যে একটি বড় বাধা হচ্ছে মাতৃত্ব, অর্থাৎ যদি কোনো মা তার সন্তানদেরকে নিয়ে ব্যস্ত থাকে। 1976 সালে ফরাসি ফেমিনিস্ট এবং মার্কসিস্ট সিমন দ্য বিভুয়ার তিনি সরাসরি এই কথাই বলেছিলেন। তার সেই উক্তি সংরক্ষিত, তিনি বলেছিলেন, "No women should be authorized to stay home to raise her children. Women should not have that choice because if there is such a choice, too many women will make that one." কোনো নারী ঘরে থাকবে আর সন্তানদেরকে লালন পালন করবে এর অনুমতি দেওয়াই উচিত না, বরং নারীদের সামনে এই অপশন বা সুযোগ রাখাই উচিত না।
কারণ নারীদের সামনে যদি এই সুযোগ থাকে তাহলে প্রায় সব নারীরাই এই অপশনটা বেছে নেবে। এই উক্তি শুনে আপনি হয়তো ভাবতে পারেন, লিবারেল আদর্শ যেই সকল স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতার কথা বলে, এই বক্তব্য কি সেই ব্যক্তি স্বাধীনতার বিপরীতে চলে যাচ্ছে না? তাহলে নারীবাদীরা নারীদেরকে কোন স্বাধীনতায় নিয়ে আসতে চায়? কোনো নারী যদি স্বেচ্ছায় স্বামী সন্তান সংসার নিয়ে সুখে থাকতে চায়, তাহলে নারীবাদীদের এত আপত্তি কেন? সেই 1960 কিংবা 70-এর দশকে ফেমিনিস্টরা যেসব কৌশলের মাধ্যমে নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে এসেছে, তার মধ্যে একটি হচ্ছে এডুকেশন বা শিক্ষা সংক্রান্ত প্রচারণা। বলা ভালো, এখানে শিক্ষার বদলে নির্দিষ্ট কিছু বিষয়ে ডিগ্রি অর্জন করা, সেটা আরও সুস্পষ্ট অর্থ প্রদান করে। শিক্ষা একটি ব্যাপক বিষয়, ব্যাপক আলোচনার বিষয়, এর বিভিন্ন ধরন রয়েছে। কোনো একটি আদর্শে যেটাকে শিক্ষা মনে করা হয়, তার বিপরীত আদর্শে ঠিক সেই শিক্ষাকেই কুশিক্ষা বা অশিক্ষা অথবা মূর্খতা বলেও মনে করা হতে পারে। যেমন স্কুল কলেজের সেকুলার লিবারেল যে শিক্ষা ব্যবস্থা, তার মধ্যে যেগুলো ইসলামী জীবন ব্যবস্থা, আকিদা এবং মূল্যবোধ বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক, সেগুলো কার্যত কোনো শিক্ষাই নয়, বরং এক ধরনের ট্র্যাশ বা আবর্জনা। এর বাইরে যেগুলো নির্দোষ বিষয়, বিভিন্ন কারিগরি বিষয়, প্রায়োগিক শিক্ষা, যেখানে কোনো ফিলোসফি বা আকিদাগত বিষয় নেই, সেই সব বিষয়ে সাধারণত কোনো সমস্যা থাকে না। সুতরাং এখানে শিক্ষা হচ্ছে শুধুমাত্র বাইরের আবরণ, জ্ঞান অর্জন করা নয়, বরং তাদের লক্ষ্য হচ্ছে ডিগ্রি অর্জন করা এবং ডিগ্রি কাজে লাগিয়ে কর্মক্ষেত্রে প্রবেশ করা। এই কারণেই ডিগ্রি অর্জন করার পর কোনো নারী যদি কর্মক্ষেত্রে প্রবেশ না করে, তখন তারা বলে, এত পড়ালেখা করে ঘরে বসে থাকবে, এতদিন যা শিখলে সব তো জিরো হয়ে গেল। যদি জ্ঞান অর্জন করাই মূল লক্ষ্য হতো, তাহলে কর্মক্ষেত্রে প্রবেশ না করলেও, বরং বলা ভালো, টাকা পয়সা কামাই করার কাজে যোগদান না করলেও জ্ঞান কখনো জিরো হয় না, বৃথা হয় না। নারীদের স্বাভাবিক জীবনের অংশ যেই বিষয়গুলো, নারীত্ব অর্থাৎ স্ত্রী হিসেবে ভূমিকা, মা হিসেবে ভূমিকা, সংসার জীবনে কাজে লাগে, এইসব বিষয়ে বহু কিছু শেখার রয়েছে। গার্হস্থ্য বিজ্ঞান, পুষ্টিবিদ্যা, হেলথ, নিউট্রিশন, হোম মেকিং, চাইল্ড সাইকোলজি, গাইনোকোলজি, এই ধরনের আরও অনেক বিষয়ের নাম আপনি নিতে পারেন। যেসব বিষয় শেখার মাধ্যমে নারীরা সংসারে, পরিবারে এবং সামগ্রিকভাবে পুরো সমাজে ইতিবাচক অবদান রাখতে পারে। কিন্তু নারীবাদীরা বলে, শুধুমাত্র কাজ করলেই হবে না, পুরুষরা যে সকল কাজ করছে সেই কাজগুলোতেও মেয়েদেরকে অংশগ্রহণ করতে হবে। তারা বলে, ডোন্ট গেট এ জব, গেট হিজ জব। ফেমিনিস্টদের একটি বড় অংশ নারীর কাজকে মূল্যায়ন করে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে। এই কারণে নারীর ঘরের কাজকে তারা মূল্যায়ন করতে চায় না। আবার তাদের মধ্যে আরেকটি অংশ বর্তমানে দাবি করছে, নারীর ঘরের কাজের অবশ্যই অর্থনৈতিক মূল্য আছে এবং সেই মূল্যকে আমাদের মূল্যায়ন করা উচিত। নারীর ঘরের কাজের কত বৃহৎ অর্থনৈতিক মূল্য আছে, এই সম্পর্কে সামনের দিকে আমরা আলোচনায় আসতে যাচ্ছি। মানব ইতিহাসের দিকে পেছন ফিরে তাকালে দেখা যায়, মেয়েরা কখনোই বসে থাকেনি, বরং সবসময়ই কাজ করেছে। তাদের নিজেদের কাজের ক্ষেত্রে তারা অবদান রেখেছে। সব যুগের নারীরাই কাজ করেছে, কিন্তু সেই কাজ করতে গিয়ে তারা মাতৃত্ব এবং সংসারকে তুচ্ছ-তাচ্ছিল্য করেনি কিংবা ঘৃণিত বা জঘন্য বিষয় হিসেবে দেখেনি। এটাই হচ্ছে আজকের যুগের নারীদের সাথে বিগত শতাব্দীর নারীদের অন্যতম প্রধান পার্থক্য। একজন মা যখন ঘরের বাইরে কাজ করতে যান, রোজগেরে গিন্নি হয়ে ক্যারিয়ার গঠন করতে যান, তখন সংসার ও সন্তানের সাথে যে টানাপোড়েন সৃষ্টি হয়, এই বাস্তবতা কেউই অস্বীকার করতে পারেন না। হলিউডের একজন অভিনেত্রী ক্যাথরিন হেপবার্নকে প্রশ্ন করা হয়েছিল, আপনি সন্তান নেননি কেন? তিনি যা জবাব দিয়েছিলেন তার সার কথা হচ্ছে, দেখুন, আমি এতটা বোকা নই যে মনে করব একই সাথে ক্যারিয়ার গঠন করা আর একই সাথে সন্তান দেখা সম্ভব। তিনি আরও বলেন, আমি কখনো বিয়েই করব না, সন্তানই নেব না। আমি একজন তারকা হতে চাই, স্বামী সন্তানকে আমার ভিকটিম বানাতে চাই না। অপরা উইনফ্রে, তার কাছেও যখন জানতে চাওয়া হয়েছিল যে তিনি কখনো বিয়ে করেননি কেন বা সন্তান নেননি কেন, তিনিও একই ধরনের জবাব দিয়েছিলেন। এই ধরনের ব্যক্তিত্ব যাদেরকে বহু মানুষ অনুসরণ করে, যে কারণে তাদেরকে সেলিব্রিটি বলা হয়, যদিও তারা কতটা অনুসরণযোগ্য ব্যক্তি সেটি ভিন্ন আলোচনার বিষয়, কিন্তু এরপরেও তাদের কথায় যে বাস্তবতা ফুটে উঠেছে সেটা হচ্ছে যে একই সাথে সার্থক ক্যারিয়ার গঠন করা আর একই সাথে সন্তান ও স্বামীর হক পরিপূর্ণভাবে আদায় করা অসম্ভব বিষয়। এই বিষয়ের উপর আলোকপাত করে ফ্লিপ সাইড অফ ফেমিনিজম বইয়ের লেখিকা ফিলিস শেফলি বলেছিলেন, মনে রাখা উচিত, ক্যারিয়ার হচ্ছে কেকের উপরে আইসিং, নট দ্য কেক ইটসেলফ। ওসল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015